যথা- যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ বিশ্বের যে যেখানে বসে আজকে ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে মূলত দুটি জোটে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে জামাত নেতৃত্বাধীন জোটের একটি গুরুত্বপূর্ণ শরিক দল হচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম আজকে আমাদের ভার্চুয়ালি স্টুডিওতে যোগ দিয়েছেন। তার সাথে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, আপনাকে আমাদের ভার্চুয়ালি স্টুডিওতে স্বাগতম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকদেরকে শুভেচ্ছা জানাই। আমরা আশা করি সবাই আমাদের কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন, এবং কোনো সমালোচনা করার কোনো আপত্তি নাই, কিন্তু সেটা একটা সীমারেখার মধ্যে থেকেই সমালোচনা করাটা বাঞ্ছনীয়, কারণ আমরা পৃথিবীর কাছে অসভ্য জাতি হিসেবে নিজকে পরিচিত করতে চাই না। জি, ধন্যবাদ ডক্টর অলি আহমেদ। শুরুতেই আমি যেটি জানতে চাই যে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আপনি একজন বীর বিক্রম। আপনি বর্তমানে জামাত ইসলামের নেতৃত্বে যে রাজনৈতিক জোট আছে তার একটি শরিক দল হয়েছেন। জামাত ইসলামকে দেখা হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধের একটি দল, বিরোধিতাকারী একটি দল হিসেবে। আপনার এক্সপ্লেনেশনটা কি? আপনি জামাতের জোটে কেন? আপনাকে প্রথমে আপনার বক্তব্যটা শুদ্ধ করে দিই, আমি কোনো জোটে যাই নাই। জামাত এলডিপিতে যোগদান করে নাই, এলডিপিও জামাতে যোগদান করে নাই। এটা কোনো জোট না। আমরা কতগুলি শক্তি যারা দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, সকল ধর্মের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই, এবং সকল নাগরিকের জন্য স্বাস্থ্য সেবা উন্নতি করতে চাই। শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি, শিক্ষার ক্ষেত্রে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বিভিন্ন বিষয়গুলি নিয়ে আমাদের যে চিন্তাধারা এলডিপি, সেই চিন্তাধারার সাথে জামাতের অনেকগুলি মিল রয়েছে। আপনি যে প্রথমে বললেন আমরা যে একসাথে হয়েছি, এটা হলো নির্বাচনী সমঝোতা, এটা কোনো জোট না। যেহেতু আমাদের মধ্যে অনেক বিষয় মিল রয়েছে, আমরা দিল্লি মোদির নেতৃত্বে কাজ করতে চাই না। বিগত 15 বছর মোদির নেতৃত্বে কাজ হয়েছে, এখন অনেকে মোদির নেতৃত্বে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা মোদির নেতৃত্বে কাজ করতে চাই না। তাহলে অপর যে জোট আছে, তারেক রহমানের আমি কথাটা বলে নি, নেতৃত্বে কাজ করবে বলে আপনারা মনে করেন? জি, এটার সাথে আমি কথা শেষ করি। জি, কাইন্ডলি। আমরা দিল্লির নেতৃত্বে কাজ করতে চাই না। আমরা আমাদের ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশের জনগণ বাংলাদেশ চালাবে। আমরা কোন দেশের দালাল হিসেবে চিহ্নিত হতে চাই না। আমরা কারো থেকে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের যারা আছে তাদের সাথে কাজ করতে চাই না। আমি এখানে অন্য কোনো দলের সমালোচনা করব না, আপনি আমাকে জিজ্ঞাসা করলো, আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। আমরা যে রাস্তা নিয়েছি, এলডিপির গঠনতন্ত্রে আমরা বৈষম্য দূরীকরণের জন্য 18 সাল আগেই বলেছি, 18 বছর আগেই। এটা অন্য কোনো রাজনৈতিক দল কখনো বলে নাই। সুতরাং আমরা দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। আমাদের যে শিক্ষিত যুবকেরা আছে তারা বিদেশে চলে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ তাদের এখানে চাকরির কোনো ব্যবস্থা নাই। আমরা এই যুবকদের জন্য কাজের ব্যবস্থা করব, ব্যবসার ব্যবস্থা করব,
যারা অশিক্ষিত যুবক আছে তাদের জন্য চাকরির ব্যবস্থা করব, নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপন করে সকল ক্ষেত্রে দুর্নীতি মুক্ত করা হবে এবং খাদ্যে ভেজাল বন্ধ করা হবে। গরিব মানুষদের উপর যেন কেউ জুলুম করতে না পারে, আইনের শাসন, ন্যায় শাসন প্রতিষ্ঠা করা হবে। এখানে কোনো দালালদেরকে বাংলাদেশে আমরা জায়গা দিতে চাই না। জি, অতীতে ধন্যবাদ। যেভাবে দালালি করেছে হানি এবং মানি ট্র্যাপে পড়ে, ওই ধরনের দালালকে চিহ্নিত করার জন্য বাংলাদেশের জনগণকে আমরা বলছি। আমরা এটাও বলছি, নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, কোন মার্কা দেখে ভোট দেবেন না। যে শিক্ষিত, দক্ষ, মার্জিত, দেশপ্রেম আছে, হুম, সততা আছে, মানুষের জন্য কাজ করার আগ্রহ আছে, মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে, এই ধরনের লোকদেরকে অবশ্যই নির্বাচিত করতে হবে। জি, জি। আপনি যখন এই ইস্যুগুলো বলছেন, যেমন আপনি বলেছেন যে আপনি দিল্লির গোলামির বাইরে থেকে দেশকে সার্ভ করতে চান এবং আপনার অনেকগুলো এজেন্ডা বলেছেন যে স্বাস্থ্য নিয়ে কাজ করতে চান, মানুষের বেকারত্ব দূর করতে চান। যেই অপোজিং যেই জোটটি হয়েছে, নির্বাচনী জোটটি হয়েছে বিএনপির নেতৃত্বাধীন, তাদের এজেন্ডাও তো এগুলো আছে। আপনি তাদের জোটে না কেন? বা তাদের জোটের চেয়ে আপনাদের জোটকে আপনি কেন বেটার মনে করছেন? আপনারা দেখেছেন 2001 সালে আমি মন্ত্রিসভায় ছিলাম না, জি। ওই মন্ত্রিসভায় জামাতের দুজন নেতা মন্ত্রিসভায় ছিল, হুম, হুম। নিজামী সাহেব এবং মোজাহিদ সাহেব। জি। ভারতের প্ররোচনায় তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, হুম, হুম, দেশকে বিভক্ত করা হয়েছিল। হুম, আমাদের লক্ষ্য হলো দেশকে ঐক্যবদ্ধ করা। হুম, হুম। যে দুজন মন্ত্রিসভার সদস্য ছিল বিএনপি আমলে, জি। তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। বাকিদের বিরুদ্ধে কিছু বেশি হতে পারে, কিছু কম হতে পারে, কিন্তু প্রায় অনেকের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছিল, দুর্নীতিতে অভিযুক্ত হয়েছিল। আপনি কি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন যে নিজামী এবং মুজাহিদ দুর্নীতি করেননি? আপনি ব্যক্তিগতভাবে সেটি বিশ্বাস করেন? এটা যদি দুর্নীতি করতো তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যেত, তারা তো তাদের বিরুদ্ধে অ্যারেস্টেড কোনো হয়েছিলেন। তারা তো তত্ত্বাবধায়ক সরকারের সময় বা পরবর্তীতে বিভিন্ন সময় অ্যারেস্টেড না, হয়েছিলেন। তখন তখন তারা মুক্ত ছিল। হাসিনা আসার অনেক পরেই তো তাদেরকে অ্যারেস্ট করে ফাঁসি দিল। প্রথম 2 বছরে তো কিছু হয় নাই। প্রথম বছরেই তো বিএনপির অনেকেই অ্যারেস্ট হয়ে গিয়েছিল, তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু হয়েছিল। কিন্তু নেজামির বিরুদ্ধে, মুজাহিদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু নেজামী এবং মুজাহিদ সহ জামাত নেতাদের বিরুদ্ধে যেটি বাংলাদেশের মানুষের বড় ধরনের ডাউট বা দ্বিধা, সেটি হচ্ছে ৭১ তাদের ভূমিকা। আপনি একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। নিজামী এবং মুজাহিদ সহ জামাতের শীর্ষ নেতাদের ৭১ ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন? আপনি এখন গন্ধ পাচ্ছেন কেন? বিএনপি বা কেন গন্ধ পাবে? মুজাহিদ এবং নিজামীকে নিয়ে সর্বপ্রথমে কাজ করেছে আওয়ামী লীগ। আমরা যখন এরশাদ বিরোধী আন্দোলন করি 3টা জোট গঠন হয়। বিএনপির নেতৃত্বে 7 দলীয় ঐক্য জোট, ওই জোটে আমি ছিলাম চেয়ারম্যান। আওয়ামী লীগের নেতৃত্বে হয় 14 দলীয় ঐক্য জোট, এবং আরেকটা জোট হয় শুধু জামাতকে নিয়ে। 3টে জোটের নিয়মিত বৈঠক হতো, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল। পরবর্তীতে 1986 সালে জামাত এবং আওয়ামী লীগের 14 দলীয় ঐক্য জোট তারা নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদের নেতৃত্বে। আমরা কিন্তু 7 দলীয় ঐক্য জোট সেদিন নির্বাচনে যাই নাই। তাহলে সেদিন এরশাদও জামাতের গন্ধ পায় নাই এবং আওয়ামী লীগও এরশাদের গন্ধ পায় নাই। আসেন এখন বিএনপির কথা। 1991 সালে সরকার গঠনের জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আসন ছিল না। জামাতের সহায়তা নিয়ে বিএনপি সরকার গঠন করেছিল। তাহলে তখনও তো জামাতের গায়ে কোনো গন্ধ ছিল না। 1996 সালে আওয়ামী লীগ এবং জামাত মিলে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার সরকার বলেন, এটার আন্দোলন করেছিল বিএনপির বিরুদ্ধে। 2001 সালে এসে বিএনপি এবং জামাত একসাথে নির্বাচন করে সরকার গঠন করে।
2018 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর একসাথে কাজ করেছে, 18 না 21 সাল পর্যন্ত বলতে পারেন। এবং দানের শীষ নিয়ে ভোট করেছিল, তারা নির্বাচন করেছিল 2018 সালে। জামায়াত ইসলামের তখন মার্কা ছিল না। সুতরাং এটা তো নতুন না। জামায়াত ইসলাম আওয়ামী লীগের সাথে মিলেও কাজ করেছে, বিএনপির সাথে মিলেও কাজ করেছে। আমার লক্ষ্য হলো দেশকে ঐক্যবদ্ধ করা, দেশকে বিভক্ত করা নয়। দেশকে বিভক্ত করা হলো রয়ের প্ল্যান। বাংলাদেশকে ধ্বংস করতে হলে দেশকে বিভক্ত করতে হবে। রয়্যাল প্ল্যানের নিয়ে আমরা কোনো কাজ এখানে করতে দেব না। যতদিন আমরা বেঁচে থাকি আমাদের অব্যাহত প্রচেষ্টা থাকবে এই সীমানার মধ্যে যারাই বসবাস করছে, যেই ধর্মের হোক না কেন, সবাই একসাথে মিলে কাজ করব। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। আপনি যে জামাত ইসলামের সাথে বিএনপি এবং আওয়ামী লীগের সহ অন্যান্য রাজনৈতিক দলের ঐতিহাসিক যুগপৎ আন্দোলন, সরকার গঠন, দেশ পরিচালনার উদাহরণ দিলেন, সেটির কারণে তো জামাত নেতাদের ৭১-এর ভূমিকাটা চলে যাবে না, সেটা তো একটা ঐতিহাসিক ফ্যাক্ট। একটি ন্যারেটিভ হচ্ছে, আমি প্রশ্নটা শেষ করি আপনাকে রেসপন্ড করার সুযোগ দিচ্ছি। একটি ন্যারেটিভ হচ্ছে জামাত নেতারা যেটা বলেন, তারা বলেন যে তারা ৭১-এর রাজনৈতিক বিরোধিতা করেছিলেন, কিন্তু যেই পাকিস্তানি বাহিনীর খুন, ধর্ষণ, লুটপাট ইত্যাদির যে অভিযোগগুলো পাওয়া যায়, সেখানে জামাতের নেতারা জড়িত ছিলেন না, তারা রাজনৈতিকভাবে অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন। এটাই হচ্ছে জামাতের নেতাদের বক্তব্য। আওয়ামী লীগ সহ যেই এতদিন ধরে বক্তব্যটা চলে আসছে, সেটি হচ্ছে যে জামাত ইসলামকে বা ইসলামী দলগুলোকে দেখানো হয়েছে যে হত্যা, লুটপাট তাদেরকে ভয়ঙ্কর হিসেবে তুলে ধরা হয়েছে। মুক্তিযোদ্ধা হিসেবে আপনার নিরপেক্ষ বিশ্লেষণ কি এই ব্যাপারে? আমার বিশ্লেষণ হলো, যারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে তাদেরকে আমি বিশ্বাস করি। যারা এই দেশের মানুষের মঙ্গল করতে চায় তাদেরকে আমি বিশ্বাস করি। যারা সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চায়, গরিব মেহনতি মানুষের উপর যেন জুলুম না হয় সেটা চেষ্টা করবে, তাদের সাথে আমি ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজি আছি। যারা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করতে চায় তাদের সাথে আমি কাজ করতে রাজি আছি। এখানে জামাত হোক আর যে হোক, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ নবীকে বিশ্বাস করে এবং মানুষের উপর আস্থা রেখে যারা এগিয়ে যেতে চায়, বাংলাদেশকে পুনরায় নির্মাণ করতে চায় সুন্দরভাবে, সেই বিনির্মাণের জন্য আমার যা যা করার দরকার আমি তাই করব। আমি কারো দালাল হিসেবে মৃত্যুবরণ করতে চাই না। আপনি কি মনে করেন যে বর্তমানে বাংলাদেশে যে জামাত ইসলামী দলটি আছে এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির আছে, তারা বাংলাদেশের পক্ষের শক্তি? অবশ্যই, কারণ 1971 সালে তারা কেউ জন্মগ্রহণ করে নাই। যারাই দোষী ছিল বা দোষী ছিল না, হাসিনা তাদেরকে রয়ের পরামর্শে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছিল। সুতরাং ওই কর্মকাণ্ডের জন্য তো আপনি পুরো পার্টি এবং যারা জামাত আছে তাদেরকে দোষারোপ করতে পারেন না। এটা করতে পারে হিন্দুস্তানের মোদির এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। মোদির এজেন্ডা নিয়ে কাজ করলে হবে না, রয়ের এজেন্ডা নিয়ে কাজ করলে হবে না। আমরা বাংলাদেশের এজেন্ডা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। বাংলাদেশ গরিব দেশ না, আল্লাহ এটা খুব ধনী দেশ বানিয়েছে। কিছু দুর্নীতিবাজের কারণে এই দেশের এই অবস্থা। আপনি জানেন, সবাই জানে, $234 বিলিয়ন হাসিনার সময় পাচার হয়েছে। আজকে যদি বাংলাদেশের কাছে $234 বিলিয়ন থাকতো, বাংলাদেশের পৃথিবীর অন্যতম একটা ধনী দেশ হিসেবে পরিণত হতো। সুতরাং সব দিক থেকে বিবেচনা যদি করেন, আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস করি, আমাদেরকে ইমানদারির সাথে কাজ করতে হবে, দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম যদি না থাকে তার ইমান থাকে না, তার ইমান না থাকলে সে একজন কাফের। জি, আপনি আপনার বক্তব্যে কয়েকবার ভারত, মোদি, এই শব্দগুলো বলেছেন। একটি ন্যারেটিভ হচ্ছে যে বিগত 17 বছরে আওয়ামী ফ্যাসিস্ট সময়ে, শেখ হাসিনা ফ্যাসিস্ট শাসনের সময়ে ভারত বাংলাদেশের সরাসরি হস্তক্ষেপ করেছে। রয়ের পরামর্শে আপনি বলেছেন যে নিজামী মুজাহিদ সহ অন্যান্যদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি ব্যক্তিগতভাবে কতটা বিশ্বাস করেন যে ভারত সরাসরি বাংলাদেশের অ্যাফেয়ার্সে হস্তক্ষেপ করেছে গত 17 বছরে?
আপনি বিশ্বাস করেন না, এখন যে রিসেন্টলি যে রিপোর্ট বেরিয়েছে, আমাদের চৌকস 57 জন অফিসার বিডিআর হত্যা করেছে। এটাতে সরাসরি ভারত জড়িত ছিল বলেই এই রিপোর্টে মেনশন করা হয়েছে। আপনি দেখেছেন ভারতের সাথে চুক্তি করেছে হাসিনা, মংলা পোর্ট তাদেরকে দিয়ে দিয়েছে, চট্টগ্রাম পোর্ট ব্যবহার করার, বন্দর ব্যবহার করার জন্য দিয়েছে। বাংলাদেশের মালামাল খালাস হবে না। ভারতের জাহাজ যখন আসবে, ভারতের জাহাজ প্রথমে খালাস হবে, তারপরেই বাংলাদেশের মাল খালাস হবে। বিভিন্ন রেল লাইন সরাসরি যাওয়ার জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এর পরিবর্তে বাংলাদেশকে কি দিয়েছে? লাঞ্ছনা এবং বঞ্চনা। আমাদের সাথে তাদের একমাত্র একটা বড় সমস্যা ছিল গঙ্গার পানি। সেই গঙ্গার পানি এক বিন্দু, এক ফোঁটাও তো বৃদ্ধি করে নাই। সুতরাং তাদের বিশ্বাস করার কোনো কারণ তো নাই। আমাদের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়ে আমাদেরকে বন্দি করে রেখেছে, আমাদেরকে শোষণ এবং হাসিনার মাধ্যমে শাসন করেছে। বাংলাদেশের জনগণের উপরে স্ট্রিম রোলার চালাইছে। বাংলাদেশের মঙ্গলের জন্য তারা কোনো কাজ করে নাই। সুতরাং এটা আর বরদাস্ত করা হবে না। আমরা ইকুয়াল পার্টনার হিসেবে সকলের সাথে কাজ করতে চাই। আমরা কারো দাস হিসেবে না। আমরা যুদ্ধ করেছি কারো দাস হওয়ার জন্য না। এই দিন শেষ, দাসত্বের দিন শেষ। যারা এই দাসত্বের খত দিয়ে আসছে, তারা আর কখনো জনগণের দ্বারা নির্বাচিত হবে না, সরকারও ইনশাল্লাহ গঠন করতে পারবে না। জি, আপনি ভারতের আধিপত্যবাদের যে প্রসঙ্গগুলো এখন আনলেন, বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের উৎস হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। 71-এর মুক্তিযুদ্ধে ভারত সরাসরি সহযোগিতা করেছে এবং যারা মুক্তিযোদ্ধা আছেন, আপনি একজন বীর বিক্রম মুক্তিযোদ্ধা, আপনারা তো ভারতের ট্রেনিং নিয়েছেন, সাপোর্ট নিয়েছেন, ভারতের সাহায্যে এই মুক্তিযুদ্ধটা করেছেন। তখন ভারতের তাহলে মোটিভ কি ছিল? এই যে জামাত ইসলাম যে বলে যে আমরা 71-এ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কারণ আমাদের ভয় ছিল যে ভারতের সাহায্য নিয়ে পাকিস্তান থেকে আলাদা হয়ে ছোট একটি রাষ্ট্র করলে ভারতীয় আধিপত্যবাদ এই দেশে সব সময় থাকবে। তাদের এই আশঙ্কাটাই কি এখন সত্য বলে মনে হচ্ছে আপনার কাছে? ভারতের তখন এখনকার ভূমিকা কি? অবশ্যই তাদের আশঙ্কা সত্য বলে প্রমাণিত হয়েছে, কারণ বিগত 15 বছরে হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে ইজরা দিয়েছে। আপনি যেটা বললেন যে আমি ট্রেনিং নিয়েছি, আমি না, আমি পাকিস্তান থেকে ট্রেনিং নিয়েছি, ভারতের থেকে ট্রেনিং পাকিস্তান সেনাবাহিনীর সদস্য ছিলেন, সেটা আমরা জানি। আমি মুক্তিযুদ্ধ আমি আপনাকে যেটা এখন বলতে চাচ্ছি, জি কাইন্ডলি, এখানে ভারত বেশি উপকৃত হয়েছে, বাংলাদেশের থেকে 10 গুণ বেশি উপকৃত হয়েছে। কিভাবে? কারণ তারা চেয়েছিল পাকিস্তানকে দ্বিধা বিভক্ত করতে, আমরা চেয়েছিলাম স্বাধীনতা। কারণ আমাদের দেশের জনগণের পক্ষে রাওয়ালপিন্ডি গিয়ে একটা ভিসা নেওয়া সম্ভব ছিল না। ওই সময় আপনি যদি দেখেন, আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের 5-6 হাজারের বেশি লোক বিদেশে ছিল না। আজকে লক্ষ লক্ষ লোক প্রতি বছর বিদেশে চাকরির জন্য যাচ্ছে, লেখাপড়া করার জন্য যাচ্ছে। আমরা যদি এখনো পাকিস্তানের সাথে থাকতাম তাহলে আমাদের এই সুযোগটা সৃষ্টি হতো না। এবং বাংলাদেশের লোকেরা যেভাবে অর্থনৈতিকভাবে অগ্রগতি উন্নতি সাধন করেছে, লেখাপড়ায় উন্নয়ন করেছে, স্বাস্থ্য সেবায় যাই কিছু আমরা করেছি, বিভিন্ন ক্ষেত্রে আমরা যে উন্নতি লাভ করেছি এটা কখনো হতো না। এটা একটা অবহেলিত পাকিস্তানের অঞ্চল হিসাবে থেকে যেত। এখন আমরা সুযোগ পেয়েছি আমাদের দেশ গড়ার। এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আমরা নিরপেক্ষভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। 1991 সালেও 96 সাল পর্যন্ত আমি বলবো আমরা আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে গিয়েছি। ইন বিটুইন যে সময়টা ছিল, এরশাদের বলেন, এরশাদ ছিল তাদের অনুগত একজন লোক, জিএম কাদের হলো তাদের অনুগত একটা লোক। আপনি শুনেছেন জিএম কাদের ভারত থেকে এসে বলল আমি প্রেসকে কিছু কথা বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া। তাহলে বুঝতে পারেন ভারতের কি ধরনের কিনা গোলাম। এখন এই ধরনের কিনা গোলাম অন্যান্য দলেও সৃষ্টি হয়েছে। আমরা বাংলাদেশের জনগণকে এটা বলতে চাই, কিনা গোলামদেরকে চিহ্নিত করেন। তারা যখন বক্তব্য রাখে আপনারা এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারেন
তারা ভারতের কাছে হানি এবং মানি ট্র্যাপের মধ্যে সীমাবদ্ধ হয়েছে। চাঁদাবাজি করার জন্য, রাতারাতি বড় লোক হওয়ার জন্য আপনি নমিনেশন গুলি বিশ্লেষণ করেন বিভিন্ন দলের এক একটা করে। নমিনেশন গুলি দেখলে বুঝবেন চাঁদাবাজদেরকে, মাস্তানদেরকে, দুর্নীতিবাজদেরকে, ভারতের সেবা দাসদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। যারা সত্যিকারের উপযুক্ত লোক, যারা সত্যিকার ভাবে বাংলাদেশকে মানে এগিয়ে, কে মনোনয়ন দিয়েছে? আপনি কি বিএনপির কথা আমি বলছেন? সবাইয়ের কথা বলছি, জি, আমি সব, মানে এনসিপিও দিয়েছে তাহলে? আমি এনসিপির কথা বলছি না, আমি সার্বিক একটা কথা বলছি। এটা জি, মানে সার্বিকের মধ্যে তো সবাই পড়ে, কিন্তু আপনি কি বিএনপির নাম আপনি মুখে নিতে চাচ্ছেন না কেন? আমি একটু জানতে চাচ্ছি, আপনি কি বিএনপি কে ইঙ্গিত করছেন না করছেন না? আমি কোনো দলকে ইঙ্গিত করতে চাই না। আচ্ছা, এটা আমি বললাম যে প্রত্যেকটাকে আপনারা বিশ্লেষণ করেন। বিশ্লেষণ করলে আপনারা নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাবেন, নির্দিষ্ট পার্টিতে পৌঁছে যাবেন। জি। আমরা একটু দেশের রাজনীতির দিকে আগাই। আহ, জামাতের সাথে আপনাদের যে জোট হয়েছে, সেই জোট জোট না, সমঝোতা। সমঝোতা, নির্বাচনী জোট, আমরা কি নির্বাচনী জোট বলতে পারি? না, এটা নির্বাচনী সমঝোতা। নির্বাচনী সমঝোতা হয়েছে। আহ, জামাত ইসলাম বাংলাদেশে কখনো ক্ষমতায় যায়নি আগে, বা জামাতের নেতৃত্বে কোনো জোট সমঝোতা কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যায়নি। একটি বড় অভিযোগ হচ্ছে বা বড় সন্দেহ হচ্ছে যে এই জোট যদি ক্ষমতায় যায়, তাদের রাষ্ট্র পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। আপনি কি, দুটা প্রশ্ন, একটা হচ্ছে আপনি কি মনে করেন, আপনি কি কনফিডেন্ট যে আপনাদের যে নির্বাচনী সমঝোতা আছে সেটি এবার নির্বাচনের পরে ক্ষমতায় যেতে পারে? নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে, যদি ক্ষমতায় যায়, এই যে এদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার ঘাটতি, সেটা নিয়ে আপনি কি বলবেন? এটা কোনো সমস্যা হবে না, আমরা আছি সাথে। আমরা যারা দেশ পরিচালনা করেছি আমরা সাথে আছি, এটা কোনো সমস্যা হবে না। কারণ আপনি জামায়াত ইসলামের নমিনেশন গুলি দেখলে পাবেন প্রায় 70 জনের উপরে পিএইচডি ডিগ্রি হোল্ডার। সুতরাং তার বেসিক ফাউন্ডেশনটা আছে। ব্যারিস্টাররা আছে প্রায় 50 জনের উপরে, বাকিরা ডাক্তার বা এমএ ডিগ্রি, মাস্টার ডিগ্রি, গ্রাজুয়েশন ডিগ্রি হোল্ডার। এখানে কোনো অশিক্ষিত লোকের কোনো সমাগম হয় নাই। সুতরাং দেশ পরিচালনা করা কিভাবে করতে হবে, আমরা যেহেতু আছি অভিজ্ঞ লোকের, আমরা দেশ পরিচালনা করার সুযোগ হয়েছিল প্রেসিডেন্ট জিয়ার সাথে। সুতরাং আমরা তাদেরকে পরামর্শ দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এখানে সমস্যা হবে না। বেসিক কোয়ালিফিকেশনটা আছে, দেশপ্রেমটা আছে, বাকি জিনিস রপ্তা করতে বেশি সময় লাগবে না। আপনি জি, যদি ইমান ঠিক আপনি থাকে, আমার, জি, আপনি আমার ইমান, প্রথম প্রশ্নটার উত্তর আগে দিয়েছেন। প্রথম প্রশ্নটা ছিল আপনি কতটা কনফিডেন্ট যে এই জোট বা সমঝোতা সরকার গঠন করতে পারবে, নির্বাচনে ভোট পাবে, আসন সংখ্যা পাবে? দেশের জনগণ আমার মনে হয় এখন 70% উপরেই তারা চায়। বাকিদেরকে তো আমরা দেখেছি কিভাবে দুর্নীতি করেছে, কিন্তু জামায়াতের যারা সরকারের দুজন ছিল তারা দুর্নীতি করে নাই। সুতরাং এবার আমরা জামায়াতকে ভোট দিয়ে দেখব দেশটা তারা কিভাবে চালায়। এটাই হলো জনগণের প্রত্যাশা। আচ্ছা। জামায়াত এবং জামায়াতের সাথে যারা জোটে আছে, জি, জোটে না সমঝোতার আসনে আছে, তাদেরকে ভোট দিয়ে দেখব দেশটা কিভাবে চালায়। জি, আপনাকে একটা উদাহরণ দিই। জি, কাইন্ডলি। সিম এবং আলুর দাম ছিল ডবল কারণ বাজারে। কারণ বাজার হলো আড়ত। ওখানে জামায়াতের শিবিরের ছেলেরা যখন ধাওয়া করলো চাঁদাবাজদেরকে, 100 টাকা সিম একদিনে 50 টাকায় চলে আসলো, আলুর দাম 30 টাকায় কমে গেল। সুতরাং চাঁদাবাজরা যে দেশের কি ক্ষতি করছে এটাই বুঝেন। জামাত এবং আমরা যারা সমঝোতার আসন নিয়ে আছি, দুর্নীতি আমরা কাকো করতে দেব না, খাদ্যে ভেজাল করতে দেব না, চাঁদাবাজি করতে দেব না, দেশে কোনো অন্যায় কাজ করতে দেব না। প্রত্যেক ধর্মের জন্য, প্রত্যেক মানুষের জন্য সমান সুযোগ সৃষ্টি হবে। জি। দেশে একটি আলোচিত হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, শহীদ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড নিয়ে আপনার মূল্যায়ন কি? কে করেছে? এটাও কি ইন্ডিয়ার একটি কনস্পিরেন্সিতে হত্যাকাণ্ডটি হয়েছে? আপনি কিভাবে দেখেন এই হত্যাকাণ্ডকে? হাসিনা ভারতে বসে বসে সারাক্ষণ তার লোকদেরকে বলছে টার্গেটেড কিলিং করো, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করো, এটাই নির্দেশ দিচ্ছে। আপনি যদি তার টেলিফোন কনভারসেশন যেগুলি লিক হয়েছে জি, এগুলি যদি আপনি শুনেন,
এটা প্রত্যেকের কাছে পরিষ্কার, সে ভারতে বসে নাই। হুম, হুম, অবশিষ্ট যেটা আছে সেটাকে ধ্বংস করার কাজে তিনি লিপ্ত আছেন, ভারত তাকে সাহায্য করছে। আর অন্যদিকে বলছে ভারত আমাদের বন্ধু। হুম, হুম। আহ, ব- আমরা আহ, আহ, এই যে বর্তমানে যে নির্বাচনী আইন আছে সেখানে যারা ছোট দল আছে তাদেরকে নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। এটাকে কি আপনি মনে করেন যে এটি ছোট দলগুলোর জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ? এটা তারা তাদের আমি প্রতীকে কোনো মনে করি না, না মনে নির্বাচনে করি না। লড়তে পারবে না, এরকম একটা আশঙ্কা কি রয়ে যাচ্ছে? আমি এটা মনে করি না। আমি মনে করি এটা একটা সম্মানের ব্যাপার। আচ্ছা। নিজের বাপকে বাপ না ডাকে অন্যকে বাপ ডাকা ঠিক না। জি। আমার দলের একটা সিম্বল আছে, আমি আমার দলের সিম্বল হলো ছাতা। হুম, এটা নিয়ে আমি গর্ব করি এবং এটা নিয়ে আমরা নির্বাচন করতে চাই। জি। 2008 সালেও আমি ছাতা মার্কা নিয়ে নির্বাচন করেছি, আমি দানের শীষ নিয়ে নির্বাচন করিনি। যদিও আমরা পৃথকভাবে নির্বাচন করেছি, কিন্তু তখন বিএনপির সাথে একটা সমঝোতা ছিল। তৎকালীন আমার যে মহাসচিব তিনি দানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তিনি পরাজিত হয়েছিলেন তার সিট থেকে। হুম, হুম, আমি আমার দলের ছাতা মার্কা নিয়ে নির্বাচিত করেছিলাম। আল্লাহ রব্বুল আলমিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহায্য করেছেন। জি, আল্লাহর মেহেরবানিতে আমি সকলের বিরুদ্ধে নির্বাচন করে জয়লাভ করে সংসদে এসেছিলাম। জি, জি। ঠিক আছে। দেশে আরেকটি বড় ঘটনা হচ্ছে যে বিগত ডাকসু থেকে শুরু করে চকসু পর্যন্ত, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ পর্যন্ত যে ৫টি ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে। আমরা দেখেছি যে সেখানে ছাত্র শিবির সমর্থিত, জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির সমর্থিত আ জোট বিপুল ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ভূমিধস জয় পেয়েছে। এটার একটি ইন্ডিকেশন হচ্ছে তরুণরা এখন, আপনি যেটা একটু আগে বলছিলেন দেশের মানুষ বা তরুণরা এই জোটকে বা শিবির জামাত এদের নেতৃত্বাধীন জোটকে অনেক বেশি প্রেফার করে। এই ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কি জাতীয় নির্বাচনেও প্রতিফলিত হবে বলে আপনি মনে করেন? এখানে যারা ভোট দিয়েছে তারাও জাতীয় সংসদ, অনেকে জাতীয় সংসদে ভোট দেবে, হুম, হুম, নির্বাচনে ভোট দেবে। হুম, হুম, অবশ্যই প্রতিফলন ঘটবে, কারণ তাদের মধ্যে অনেকে ভোটার, তারা চায় না কোনো দুর্নীতিবাজের আবার ক্ষমতায় আসুক। তারা চায় না ভারতের দালালেরা আবার ক্ষমতায় আসুক। হুম, হুম, এবং নতুন ভাবে যারা ভারতের দালালি করার জন্য নাম লেখিয়েছে তারা ক্ষমতায় আসুক। তারা চায় দেশপ্রেমিক শক্তি, হুম, হুম, সৎ শাসন, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা হোক। জি, জি, এগুলির সাথে আমাদের আমাদের দলের গঠনতন্ত্রের মধ্যে সবগুলি আছে। জি, বৈষম্য সম্বন্ধে আমরা বলেছি 2006 সালে, বাকিরা এসে বলতেছে 2024 সালে। জি, জি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সময়ের প্রতি রেসপেক্ট রাখতে চাই। আমাদের কয়েকটি মাত্র কোয়েশ্চেন আছে। আমি সংক্ষেপে আপনার থেকে একটু জেনে নিই। সেটি হচ্ছে যে আ আ বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা এখন চেয়ারম্যান তারেক রহমান অনেক বছর পরে ১৭ বা ২০ বছর পরে উনি বাংলাদেশে ফেরত এসেছেন লন্ডন থেকে। আ তাকে ঘিরে বিএনপি নেতাকর্মী সহ বাংলাদেশের মানুষের মধ্যে একটি বিপুল আগ্রহের সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে, যে জনসমাবেশগুলো হয়েছে উনি যেখানে যাচ্ছেন যে ভিড় আর ভিড়। আম তারেক রহমান নিয়ে আপনার মূল্যায়ন কি? এই যে ১৭ বা ২০ বছর উনি লন্ডনে থেকেছেন, আপনার কি মনে হয় যে একটি উন্নত দেশে থেকে সেই দেশের সিস্টেম গুলো উনি রপ্ত করেছেন এবং হি হ্যাজ দ্য গুড উইল যে উনি এখন এগুলো বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবেন? আপনি তো ওই দেশে আছেন, ওই দেশে ছিলেন, ওনাকে দেখেছেন। সুতরাং আমার থেকে আপনি ভালো বলতে পারবেন না এই ব্যাপারে। আ আ জি, তা তো অবশ্যই। কিন্তু আপনি আপনি কি মনে করেন যে উনি এই যে আমি তো উনার এই বিদেশে থাকার অভিজ্ঞতাটা কি উনি বাংলাদেশে কাজে লাগানোর মতো উনার এক হচ্ছে গুড ইনটেনশন আছে কিনা? আর ২ হচ্ছে যে উনি এটা পারবেন কিনা? আপনার মূল্যায়নটা কি? এটা তো আপনি ভালোভাবে দেখেছেন। আমি তো 17 বছর তাকে দেখিও নাই, কত 2 বার কথা হয়েছে বা 3 বার কথা হয়েছে। সুতরাং সে কি করবে এটা আপনি ভালো করে বলতে পারবেন। আপনার কাছ থেকে আমি এটা শিখতে চাই, জানতে চাই। আচ্ছা। তো আপনি বলেছেন ২ বা ৩ বার কথা হয়েছে। ওই কথাগুলোর মধ্যে কি বিএনপির সাথে আপনার জোট গঠন বা নির্বাচনী সমঝোতার কথা হয়েছিল? আপনারা কি আগ্রহী ছিলেন? ওইরকম রাজনৈতিক কোনো আলোচনা হয় নাই। শুভেচ্ছা বিনিময় হয়েছিল। আচ্ছা।
আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমি আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটু ফেরত যাই। আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। আপনি, আমার যদি ভুল না হয়ে থাকে, আপনি তার মিলিটারি সেক্রেটারি ছিলেন তার শাসনামলে, বা খুব কাছাকাছি ছিলেন। তারপরে আপনি যখন বিএনপি গঠন হয় 84 সাল থেকে আপনি 2001 সাল পর্যন্ত বা তারও কিছু বেশি সময় পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আপনি বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন 91 থেকে 96 পর্যন্ত। তো বিএনপি বলতে যা বুঝায় আপনি সহ কয়েকজনের হাতে গড়া। যখন আপনি 2001-এর নির্বাচনের পরে আপনি বিএনপি ছেড়ে দিলেন, দুটি বিষয় তখন জনশ্রুতি ছিল বা বিভিন্ন বক্তব্যে চলে এসেছে। একটি বিষয় ছিল যে আপনাকে তখন মন্ত্রী করা হয়নি। 2 নাম্বার বিষয় ছিল যে আপনি জামাতে ইসলামের সাতকানিয়া লোহাগড়ার যে আসনটি ছিল সেখানেও আপনি নির্বাচন করতে চেয়েছিলেন আপনার অরিজিনাল আসনের সাথে, এবং সেটা নিয়ে আপনাদের সমঝোতা হয়নি। জামাতে ইসলাম নির্বাচন করেছে, আপনিও নির্বাচন করেছেন, আপনি পরাজিত হয়েছেন, আপনাকে মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তখন আপনি জামাতে ইসলামের সাথে জোট নিয়েও কথা বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদের দলের সাথে স্বাধীনতা বিরোধীদের দলের জোট, এটা নিয়ে আপনার ডিসস্যাটিসফ্যাকশন ছিল। আপনি কেন বিএনপি ছেড়েছিলেন তখন? এটা আপনাকে কেউ মিথ্যা কথা বলেছে। কোনটা? যে মুক্তিযোদ্ধা নিজের জীবন দেওয়ার জন্য গিয়েছিল সেই মুক্তিযোদ্ধার কাছে একটা আসন বড় নয়, তার কাছে সম্মানটাই বড়। জি। আমাকে সেই সম্মান তারা দিতে পারে নাই। আমি শুধু বীর বিক্রম না, বাংলাদেশের সর্বপ্রথম খেতাবপ্রাপ্ত মানুষ। যুদ্ধের সময় আমরা 2 জন অফিসার খেতাব পেয়েছিলাম, আমি সর্বপ্রথম খেতাব পাই। পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে আমি সর্বপ্রথম বিদ্রোহ করি। জিয়াউর রহমান সাহেবের আমলে 19টা কু হয়েছিল, 19টা কু আমি সামাল দিই। একসাথে মিলে আমরা দেশ গঠন করেছিলাম। আমাদের একটা কেমিস্ট্রি ছিল এই দেশ পরিচালনা করার। ইভেন 91 থেকে 96 পর্যন্ত আমার অনেকগুলি দায়িত্বের বাইরে আমি কাজ করেছিলাম। আনসারে বিদ্রোহ হয়েছিল সফিপুরে, সেই বিদ্রোহ দমন করার আমার দায়িত্ব না, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল বা ডিফেন্স মিনিস্টারের কাজ ছিল, কিন্তু সেটা আমি দমন করেছিলাম। বার্মার সাথে যখন রোহিঙ্গা ফেরত যাওয়ার কথা ছিল, তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান সাহেব 2 বার গিয়েছিল, কোনো কাজ হয় নাই। আমি একবার গিয়েই সেই রিফিউজি ফেরত নেওয়ার ব্যবস্থা করে আসি, এবং তাদেরকে এটা থ্রেট দিয়েছিলাম যে বেশি বাড়াবাড়ি করলে আরাকান দখল করে নেব। এটা চট্টগ্রামের অবিচ্ছেদ্য অঙ্গ, এটা একসাথেই ছিল। আঙ্গুল যদি বাঁকা করতে হয় আপনাকে আঙ্গুল বাঁকা করতে হবে। এখানে সোজা আঙ্গুলে ঘি যদি না উঠে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাইতে হবে। এছাড়াও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে যখন সমস্যা সৃষ্টি হয়েছিল, এটা আমার দায়িত্ব ছিল না। আমি কয়েকবার ইন্ডিয়াতে গিয়ে চাকমাদের সাথে মিলিত হয়ে পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট জনগোষ্ঠীর সাথে মিলিত হয়ে অফিসারদের সাথে বসে, এমপিদের সাথে বসে এই সমস্যার সমাধান আমি করেছিলাম। এখানে আমি কারোর সাথে কোনো এগ্রিমেন্ট করি নাই। আমি বলেছিলাম যদি এগ্রিমেন্ট করতে হয় বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট হবে ইন্ডিয়ার সাথে, নিজের দেশের মানুষের সাথে কোনো এগ্রিমেন্ট হয় না। এটা কিছু মূর্খ লোকেরা এই কথাগুলি বলে অনেক সময় যে কর্নেল বলি এগ্রিমেন্ট করেছিল। এই মূর্খ লোকদের উদ্দেশ্যে আমি বলতে চাই নিজের দেশের লোকের সাথে কোনো এগ্রিমেন্ট হয় না, একটা আন্ডারস্ট্যান্ডিং হইতে পারে। চাকমাদেরকে আমার সময় আমি বেগম জিয়ার আমলে 1000 চাকমা শরণার্থী ফিরে আসে বিনা কোনো শর্তে। এগুলি তো আমার একটা সফলতা ছিল। আমি তো দুর্নীতি পাচ্ছিলাম না। হাসিনার আমলে আমার বিরুদ্ধে 3 বার ইনকোয়ারি করেছে স্বতন্ত্রভাবে, আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ তো পাই নাই। দুর্নীতির কারণে আমাকে তো জেলে যেতে হয় নাই, কিন্তু আমার সহকর্মীদেরকে অনেককে জেলে যেতে হয়েছে, এটা আপনারা দেখেছেন। এরশাদ ক্ষমতা নেওয়ার পরে অনেকে জেলে গেছে, আমিও মন্ত্রী ছিলাম। আমি আল্লাহর মেহরবানি আমি জেলে যাই নাই এই দুর্নীতির আপনি জন্য। বিএনপি থেকে চলে গেলেন কেন? সম্মান দেয়া হয়নি, সম্মানটা মানে কি? সম্মানটা মানে কি আপনি বুঝেন না? আপনাকে যদি কেউ লাথি দিয়ে বাইর করে দিতে চায় আপনার পদ থেকে, আপনি কি করবেন? আমি 2টা আসন থেকে জিতে আসি 1996 সালে। ওকে। বিএনপির 28 জন মন্ত্রী পরাজিত হয়।
তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত ছিল। এই মন্ত্রীরা দুর্নীতির কারণে পরাজিত হয়েছিল, না হলে লোকে ভোট দিল না কেন? আর আমি 2টা আসন থেকে কিভাবে জিতে আসলাম? এখানে 2টা জামায়াতের সাথে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আমার একমাত্র কথা ছিল আমার থেকে 2টা আসনে নিয়ে নেন, প্রয়োজন নাই আমার আসনের। আমি আসনের জন্য যুদ্ধ করি নাই, আমি বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছি। আমার দেশের মানুষ যদি সুখে থাকে আমি সুখে আছি। আমার কথা হলো অন্তত আমার কাছ থেকে একটু জিজ্ঞাসা করে নাও, জুনিয়র কাকো দিয়ে আমাকে অপমান করো না। আচ্ছা, ঠিক আছে। আমি কারো বাপের চাকরি করতে আসি নাই। জি, জি, আমি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। জি, আমি বুঝতে কোনো পেরেছি। দাসত্ব করার জন্য আসি নাই। বুঝতে পেরেছি। আহ, 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 জনাব অলি আহমেদ, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। আপনি 24-এর 5 আগস্টের গণ অভ্যুত্থানের প্রত্যক্ষদর্শী। মুক্তিযুদ্ধের সাথে 24-এর কি কোনো দ্বন্দ্ব আছে? দুটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রত্যক্ষদর্শী না, অনেকগুলি রাজনৈতিক দল এই আন্দোলনের সাথে একসাথে ছিল না। বিএনপির মহাসচিবের বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন। এখন আমার কাছে রেকর্ড আছে, আপনি যদি রেকর্ডের কপি চান আপনাকে দিতে পারি। উনি বলেছেন এই মুভমেন্টের সাথে আমাদের কোনো অংশগ্রহণ নাই, হুম, হুম, আমরা এটার সাথে কোনো অংশগ্রহণ করিনি। আমার দল অংশগ্রহণ করেছে এবং আমার দলের 4 জন ছাত্র মারা গেছে, 16 জন আহত হয়েছে। সুতরাং আমরা সক্রিয়ভাবে আচ্ছা, এই আন্দোলনের সাথে ছিলাম। আপনার মূল্যায়নটা কি 24 আর 71? মুক্তিযুদ্ধটা হলো, জি, মুক্তিযুদ্ধ হলো একটা দেশের সাথে সশস্ত্র যুদ্ধ করে দেশ স্বাধীন করা। হুম, হুম, এখানে কোনো লিমিট ছিল না অস্ত্রের। আর 2024-এ ছিল নিরস্ত্র আমাদের ছেলে মেয়েরা সরকারের বিরুদ্ধে একটা আন্দোলন করেছিল। সরকার অস্ত্র ব্যবহার করেছে, আমাদের ছেলে মেয়েরা কোনো অস্ত্র ব্যবহার করে নাই। আমরা যারা রাস্তায় নেমে আসছিলাম আমরা অস্ত্র ব্যবহার করি নাই। আমার বড় ছেলেও রাস্তায় নেমে আসছিল, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। কোনো 2টা জিনিস একসাথে করবেন না। হুম, একটা হলো আমরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, জি, আর 24 সালে হলো যে হিন্দুস্তানের দালালদের কাছ থেকে আমরা দেশকে মুক্ত করেছি। কিন্তু এখনো দালাল রয়ে গেছে, যারা হানি এবং মানি ট্র্যাপ। আপনি তো এটা বুঝেন ভালো করে। জি, আমি বুঝি। এবং আমার একটা প্রশ্ন ছিল ছোট। আপনি বলেছেন যে আপনি ভারতে গিয়েছেন আলোচনা করতে কিছু। আপনাকে কি ভারত কখনো ম্যানেজ করার চেষ্টা করেনি হানি বা মানি ট্র্যাপ দিয়ে? আমি ইমানদার মুসলমান, আমি কোনো কুকুরের বাচ্চা না। অ্যাপ্রোচ করেছে কিনা? আপনি কোনো অ্যাপ্রোচ দেখেছেন কিনা যে তারা আপনাকে? সাহসও পাই নাই, সাহসও পাই নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি সর্বশেষ প্রশ্ন। জি, ক্যান ইউ গো? আমি আমার ধর্মে বিশ্বাস করি, জি, আমার আল্লাহ বিশ্বাস করি, আমার নবী বিশ্বাস করি। আচ্ছা, কোন কুত্তার কাছে আমি বিক্রি হই না। আচ্ছা। সর্বশেষ প্রশ্ন কর্নেল ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম। আ আগামীর বাংলাদেশ নিয়ে আপনার আশাবাদ কি? বাংলাদেশ কেমন হবে বলে মনে হয়? আমরা যদি এখন থেকে 20 বছর পরের বাংলাদেশ দেখি, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? এবং সেই বাংলাদেশ বাস্তবিকে সম্ভব কিনা একটু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? যেটা অতীতে সম্ভব হয় নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়ার মৃত্যুর পরে, শাহাদত বরণ করার পরে, ইনশাআল্লাহ আমরা এখানে সুশাসন প্রতিষ্ঠা করব। আমি যে প্রথমে কথাগুলি বলেছি, বাংলাদেশের মানুষ গর্বিত হবে যে সত্যিকার অর্থে তাদেরকে যারা ভালোবাসে, যাদের দেশপ্রেম আছে, তারা সরকার গঠন করেছে। এই দেশের মানুষের কোনো অভাব থাকবে না, এই দেশের মানুষের কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আমরা দেশপ্রেম দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে এই দেশের মানুষের সাহায্য করার জন্য এগিয়ে আসবো। আমরা তাদের শাসন করব না, আমরা তাদের সমগ্র দেশের মানুষের সহকর্মী হিসেবে একসাথে মিলে কাজ করব। জি। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, আপনার মূল্যবান সময় থেকে আমাদের অনুষ্ঠানের জন্য কিছুটা সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আপনার সাথে আমরা আরো অনেক বিষয় নিয়ে, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ। যারা আমাদের কথা শুনেছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। গালি দিতে চান, গালি দিবেন না, সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। এই সমালোচনার মধ্যে যুক্তি তর্ক দিয়ে সমালোচনা করবেন, পার্টি অ্যাঙ্গেল থেকে কাজ করবেন না। ইমানদার মানুষ হিসাবে সত্যকার যে
ভুল আমি করেছি সেটা তুলে ধরবেন, তাহলে আগামীতে যেন আমার ভুল না হয়। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।